শুরু করে দিই। 9:05 বেজে গিয়েছে এবং মোর দ্যান 50% আমাদের প্রেজেন্ট আছে এখন। আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে হচ্ছে সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক কি, এই জিনিসগুলো জেনে এসেছি। সেমিকন্ডাক্টরকে ব্যান্ডের মাধ্যমে কিভাবে এক্সপ্লেইন করা যায়, যে সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ডটা বলতে আসলে কি বোঝায়, সেখানে ব্যালেন্স ব্যান্ড কি, তারপরে হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড কি, এবং ফরবিডেন গ্যাপ বলতে কি বোঝায়, এগুলো আমরা দেখে এসেছি। সামনে যে জিনিসগুলো আমরা আসলে আলোচনা করব সেটার একটা সংক্ষিপ্ত কিছু ফর্ম আমি এখানে লিখে রেখেছি। যেমন ক্লাসেস অফ সেমিকন্ডাক্টর, যে সেমিকন্ডাক্টর আসলে কত ধরনের। মেইনলি সেমিকন্ডাক্টরকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, আরেকটা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর গুলোতে আমরা গতদিন একটু আলোচনা করেছিলাম এবং আমরা একটা ভিডিও দেখেছিলাম শেষ দিকে, যে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর ওই সেমিকন্ডাক্টর গুলোকে বলা হয় যেই সেমিকন্ডাক্টরের কি ভিতরে কোনো ধরনের ইমপিউরিটি যোগ করা হয় না। দ্যাট মিন্স সে নিজেই যে একটা পিওর সেমিকন্ডাক্টর, তার কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য বা তার কন্ডাক্টিভিটি কমানোর জন্য এগুলো করার জন্য তার ভিতরে কোনো ধরনের ইমপিওর অ্যাটম যুক্ত করা হয় না, সেগুলোকে আমরা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বলে থাকি। এক কথায় ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরটা হচ্ছে আমাদের পিওর সেমিকন্ডাক্টর, ইটস ফুলি পিওর। ওকে, আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই পিওর সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা কোনো ইমপিউরিটি বা ভেজাল মিশ্রিত করি, তাহলে নতুন যে সেমিকন্ডাক্টরটা তৈরি হয় সেটাকে আমরা বলি এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এখন এই এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরে আমি কেন ভেজাল মেশাবো, ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন, যে ওয়াই ডু ইউ নিড টু ডু দ্যাট অ্যাকচুয়ালি। তাহলে এটার কারণ হচ্ছে যে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের যে কারেন্ট কন্ডাকশন ক্যাপাবিলিটি, সেটা আমরা জানি যে আমাদের কন্ডাক্টরের থেকে কম, বাট ইনসুলেটরের থেকে বেশি, তাই না? এখন এই ক্যাপাসিটিটা যদি আমি কন্ডাক্টরের মতো করতে চাই, তাহলে আমরা কি করি, এর ভিতরে একটা ভেজাল মিশিয়ে দিই। এক্স্যাক্টলি কন্ডাক্টরের মতো কারেন্ট ক্যাপাসিটি সে তো দেখাতে পারবে না, বাট এর যে পিওর সেমিকন্ডাক্টরের যে কারেন্ট ক্যাপাবিলিটি, সেইটাকে বৃদ্ধি করে আমরা অরিজিনালি ইমপিউরিটি অ্যাড করে থাকি। এবং এই ইমপিউরিটি কি ধরনের ইমপিউরিটি আমি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের সাথে মিশাবো বা মিক্স আপ করবো বা ডোপিং করব, সেইটার উপরে ডিপেন্ড করে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর কে দুই ভাগে ভাগ করা যেতে পারে। নাম্বার 1 N টাইপ সেমিকন্ডাক্টর এন্ড নাম্বার 2 P টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে? তো এই N টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে ক্রিয়েট করা হয় আর P টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে ক্রিয়েট করা হয় সেইটা দেখার আগে আমরা গত দিনের ভিডিওটা আরেকবার একটু দেখে আসবো। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? Yes ma'am. জি ম্যাম। আমরা এখানে সেমিকন্ডাক্টর কাকে বলে সেগুলো আর আমি ভিডিওতে দেখে গেলাম না, আমরা ক্লাসিফিকেশন থেকে শুরু করছি, ঠিক আছে? সাউন্ড শুনতে না পেলে আমাকে বলবা। এখন যেমন উনি কোনো কথা বলছেন না, সেই জন্য শোনা যাচ্ছে না। যে কথাটা আমি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে? The crystalline structure and energy band diagram of germanium are shown here. At absolute zero, all electrons of the semiconductor are tightly held. The inner electrons are bound, whereas the valence electrons are engaged in covalent bonding. At this temperature, covalent bonding is very strong and hence there are no free electrons. The crystalline structure and energy band diagram of silicon are shown here. At absolute zero, all electrons of the semiconductor are tightly held. The inner electrons are bound, whereas the valence electrons are engaged in covalent bonding.
At this temperature, covalent bonding is very strong and hence there are no free electrons. Therefore, the semiconductor crystal behaves as a perfect insulator at absolute zero. At room temperature, the valence electrons absorb thermal energy and get excited. Due to absorption of energy, the valence electrons jump from the valence band to the conduction band. Whenever a valence electron drifts from valence band to conduction band, a vacancy is created in the valence band, and such a vacancy is called a hole. Thus, an electron-hole pair is produced. Now, if a potential difference is applied across the semiconductor, current would flow through the external circuit. This type of semiconductor where the conductivity is due to the movement of electrons and holes is called the intrinsic semiconductor. ওকে, এখানে খেয়াল করে দেখো যিনি লেকচার দিচ্ছেন আর কি তিনি কয়েকটা বিষয় উল্লেখ করেছে এবং এগুলো কিন্তু খেয়াল করার মতোই আর ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমরা যেটা জেনে আসলাম যে কোনো ইম্পিউরিটি থাকবে না, ঠিক আছে, ফাইন। এইবার এটার এক্সাম্পল হিসেবে উনি বলেছেন জার্মেনিয়াম এবং সিলিকন খুবই পপুলার দুটো সেমিকন্ডাক্টর যেটা আমরা পিওর সেমিকন্ডাক্টর হিসেবে চিনি। তো এইখানে সিলিকনের কি দেখানো হয়েছে, একটা অ্যাটমিক স্ট্রাকচার দেখানো হয়েছে যে সিলিকন যখন এর টেম্পারেচার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার এসে থাকে সেই জিরো টেম্পারেচারে এর কি হচ্ছে ইলেকট্রন শেয়ার করে কোভ্যালেন্ট বন্ডিং করে আছে এবং সেই সময় ভ্যালেন্স ব্যান্ড ফুল থাকবে। সেই সময় ভ্যালেন্স ব্যান্ড এই যে সেই সময় হচ্ছে ব্যালেন্স ব্যান্ড হচ্ছে কি থাকবে, ওকে, ঠিক আছে। সিলিকন রুম টেম্পারেচারে যাওয়ার আগে যখন অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ছিল, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে তখন তার ভ্যালেন্স ব্যান্ড ফুল ছিল বাট কন্ডাকশন ব্যান্ড খালি ছিল। যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন এই কন্ডাকশন ব্যান্ডে না যাবে ততক্ষণ পর্যন্ত কি সিলিকন তার কন্ডাক্টিভিটি অর্জন করতে পারবে না বা আর্ন করতে পারবে না, সে তার সেই ক্যাপাবিলিটি আর্ন করতে পারবে না। এটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, কিন্তু এই টেম্পারেচারে আসবে দ্যাট মিন্স টেম্পারেচার থেকে সে কি করছে থার্মাল এনার্জি নেওয়া। এই যে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলো কি করবে, এই যে ফরবিডেন গ্যাপটা ছিল না কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে, এই ফরবিডেন গ্যাপের থেকে বেশি এনার্জি এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো পেয়ে যায়। পাওয়ার পরে ইলেকট্রন গুলো কি করছে, সে the electrons jumps from valence band to conduction band. ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। এরপরেই কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছে, যখন সে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন গুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে তখন দেখো এখানে কিন্তু কিছু সাদা সাদা কি সার্কেল দেখা যাচ্ছে এবং এইখানে দেখো দেখতে পাচ্ছ কি Yes, ma'am. Yes, ma'am. অ্যাটমিক স্ট্রাকচারে ইলেকট্রন গুলা কি মুভমেন্টের উপরে আছে। আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি। অ্যাটমিক স্ট্রাকচারে ইলেকট্রন গুলো মুভমেন্টের উপরে আছে। কেন তারা মুভমেন্টের উপরে আছে? কারণ ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন গুলো বের হয়ে, ঠিক আছে, প্রত্যেকটা হয়তো সিলিকনের কিছু কিছু সিলিকনের ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন গুলো বের হয়ে গেছে, থেকে সে বের হয়ে ওই জায়গাটা সিলিকনের ফাঁকা হয়ে গেছে এবং এই ফাঁকা জায়গাটাকে তারা বলছে কি হোল। এই ফাঁকা জায়গাটাকে তারা বলছে, ওকে। এখন এই হোল সিলিকন বা যে কোনো অ্যাটম তার সব আছে কি ভেঙে যাচ্ছে?
আমারও আমারও একটু আটকে কথা আসতেছে। আটকা আসছে। ম্যাডাম বেঁধে বেঁধে কথা আসছে। সমস্যা সকাল থেকে আসলে ওয়াইফাই কানেকশনটা ডাউন, যে কারণে আমি ডাটা দিয়ে কানেক্টেড হয়ে কাজ করছি, এবং সাথে যেহেতু ক্রোম এবং ক্রোমের সেখানে আবার ইউটিউব চলছে, আবার টিম চলছে। অ্যাকচুয়ালি লোড নিতে পারছে না ম্যাম। সিডি পাচ্ছে না। এখন কি বেঁধে যাচ্ছে আমার কথা? ম্যাম আচ্ছা, তখন Yes, ma'am. নেটওয়ার্ক ড্রপ করে গিয়েছিল। এখনো বাজছে? না ম্যাম, বাচ্চা না, লেখা শোনা যাচ্ছে। প্রবলেম হচ্ছে স্ক্রিন বাজতেছে। স্ক্রিন বাজছে Yes, কিন্তু চেঞ্জ হয় না। জি, ma'am. না ম্যাম মাঝে একটু মানে কেমন হাফ হয়ে আসছে এমন ভাবে। ও এটাই আচ্ছা, আছে। সেই সময় আমি কানেক্টেডই ছিলাম না। এখনো কি বেঁধে যাচ্ছে স্ক্রিন? যেমন আমি একটা হোল কথাটা ডিলিট করলাম। না ম্যাম, এবার ঠিক আছে। ওকে, দেশে আমাকে ধরে রাখতে পারে এই স্পিডে। আচ্ছা, যেটা বলছিলাম, ইলেকট্রন গুলো হচ্ছে কি রুম টেম্পারেচারে সে এনার্জি কালেকশন করে সে কি করছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে, এখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। যখন এই ইলেকট্রন গুলো এই ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, সে কিন্তু তার নিজের জায়গাটা ছেড়ে চলে গেছে। যখন সে নিজের জায়গাটা ছেড়ে চলে গেছে, তার জায়গায় কিন্তু কি একটা হোল সৃষ্টি হয়েছে, মানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এখন অ্যাটম গুলার একটা সমস্যা আছে, যখনই তার কোনো ফাঁকা জায়গা থাকবে, সে সব সময় ট্রাই করবে হচ্ছে ইলেকট্রন গুলা, সেখানে কোনো না কোনো পার্শ্ববর্তী কোনো ইলেকট্রনকে সে ডাক দিবে, আয় তুই আমার এখানে আয়, আমার এখানে জায়গা আছে, ঠিক আছে? তো পার্শ্ববর্তী ইলেকট্রন তখন আকর্ষিত হয়ে, ফর এক্সাম্পল এইখানে যে ইলেকট্রনটা আছে এই পজিশনে, সে তখন সে তার ডান পাশের এই হোলসে চলে যেতে চাইবে আর কি, ঠিক আছে? তো ইলেকট্রন গুলো এখানে তখন কি করে, মুভমেন্টের উপরে এরকম দেখা যায়, তখন দেখে মনে হয় যেন হোলস গুলো মুভমেন্টের উপরে আছে। তার মানে ইলেকট্রন গুলো যদি ফাঁকা জায়গা, একে তো সে কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, তারপরে আবার পার্শ্ববর্তী ইলেকট্রন কি করছে, এই হোলসের ভিতরে মুভ করে করে সে কি একটা ফোর্সের মধ্যে থাকে। আচ্ছা, এই মুভিং ফোর্সটাতে আমি পরে আসছি। এখন বলছে যে যেহেতু রুম টেম্পারেচারে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, এই সময় যদি আমরা কি করি, যদি এটাকে একটা পটেনশিয়াল এনার্জি দেই বাইরে থেকে, ঠিক আছে, একটা পটেনশিয়াল এনার্জি দেওয়া হয় বাইরে থেকে, যেটা আর কি একটা ব্যাটারি লাগানো হয়েছে, এর ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, এবং এই কারেন্টটা ফ্লোই করবে হচ্ছে এই কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলোর জন্য। কিন্তু এখানে একটা কথা আছে, এই সেমিকন্ডাক্টর ফিজিক্সে এটা বলা হয় যে এই সেমিকন্ডাক্টরের ভিতরে যে কারেন্টটা ফ্লো করবে, সেই কারেন্টটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রনের জন্য ফ্লো করে না, এখানে হোলস এবং ইলেকট্রন বোথ আর রেসপন্সিবল।
holes and electron both are responsible for this current conduction. ঠিক আছে, আমি কিন্তু এটা বলি নাই যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে হোল আর ইলেকট্রন দায়ী। ঠিক আছে, আমি কিন্তু বলেছি সেমিকন্ডাক্টর ফিজিক্সে সেমিকন্ডাক্টরের ভিতরে যে কারেন্টটা ফ্লো করে সেটার জন্য হোলস এবং ইলেকট্রন বোথ আর রেসপন্সিবল। ঠিক আছে, এই যে ইলেকট্রন গুলো মুভ করে সে পার্শ্ববর্তী সিলিকনের যে অ্যাটম সেখানে চলে যাচ্ছে, এটার কারণে কি হচ্ছে, হোলস তৈরি হচ্ছে। তার মানে ইলেকট্রন গুলো মুভমেন্টের উপরে আছে, তার মানে তার একটা কাইনেটিক এনার্জি তৈরি। আরেকটা এনার্জি সে পাচ্ছে কি, সে রুম টেম্পারেচার কি করেছে, সে অ্যাবজর্ব করেছে, হিট অ্যাবজর্ব করেছে, করার পরে সে কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে। কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার অর্থ হচ্ছে, গতদিন আমরা এটা খুব ভালো করে বুঝেছিলাম, ফ্রি ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, এরা কিন্তু ফ্রি ইলেকট্রন, এরা কোন সিলিকনের বন্ধনের ভিতরে নাই, এরা ফ্রিলি মুভ করবে আর কি। ঠিক আছে, এইটা গেল। তাহলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে আমরা এটা দেখলাম যে ইলেকট্রন গুলো রুম টেম্পারেচারে কি হচ্ছে, সে ফ্রি হয়ে যাচ্ছে, এবং এই ফ্রি ইলেকট্রন গুলোর জন্যই কিন্তু কি হচ্ছে, ইলেকট্রিসিটি ফ্লো করছে। ওকে, তাহলে এই গেল হচ্ছে অল ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর সম্পর্কে কথাবার্তা। এটা নিয়ে কি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ওকে, ভেরি নাইস। এখানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর সম্পর্কে বলেছে যে valence electron may absorb the sufficient kinetic energy from external natural cause. External natural cause বলতে এখানে বোঝাচ্ছে হিট এনার্জি অথবা লাইট এনার্জি। ঠিক আছে, to break the covalent bond and assume the free state. Free state বলতে covalent bond যখন ভেঙে যাচ্ছে তখন ইলেকট্রনগুলো বের হয়ে আসছে এবং সে তার ফ্রি স্টেটে পৌঁছে গেছে, মানে সে কন্ডাকশন। একবার ম্যাম, লাইট এনার্জিও কি হিট এনার্জির মতো ইফেক্ট ফেলে? ইয়েস, কিছু স্পেশাল ডায়োড আছে। এলইডি কি লাইট এমিটিং ডায়োড, আর সোলার সেল গুলো কি ফটোভোল্টাইক সেল। সোলার সেল গুলো হচ্ছে সেমিকন্ডাক্টর সেল, কিন্তু সেখানে কি হচ্ছে, লাইট এনার্জি অ্যাবজর্ব করছে এবং এই লাইট এনার্জি অ্যাবজর্ব করে ইলেকট্রন গুলো ফ্রি হয়ে যাচ্ছে। ইলেকট্রন ফ্রি হয়ে যাওয়ার কারণে সেই ইলেকট্রন গুলো কি চার্জ তো জমা করে রাখছে, প্লাস এটাকে যখন তুমি সার্কিটে কানেক্ট করবা, সার্কিটে বলতে আমরা যে বাসা বাড়িতে লাইট ফ্যান জ্বালাই, সেই লাইট ফ্যানের সার্কিটে যখন কানেক্ট করবা সেখানে সে প্রয়োজনীয় ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারবে। তো তোমাদের মধ্যে কি কারো জানা আছে এরকম বাসা বাড়িতে, রাজশাহীতে স্পেশালি, কারো কেউ কানেকশন দেয় কিনা সোলার সেলের? ম্যাম, কিনতে পাওয়া যায় এন্ড গ্রামের বাসায় আছে ম্যাম। রাজশাহীতে অনেক জায়গায় দেয় ম্যাম। ম্যাম আমাদের বাসায় নিয়েছিল, বাট ওটা হচ্ছে বাইরে থেকে আনিয়েছিল, যাদেরকে যে কানেকশন নিছিল ওরা হচ্ছে যে চাপাই থেকে ইয়ে করছিল। আচ্ছা, এখন তো অনেক জায়গাতেই সোলার সেল ইউজ হয়, যেমন রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরের বাসার ছাদে সোলার সেল আছে। যখন কারেন্ট থাকে না, আইপিএস যেটা কাজ করে, তখন তারা অল্টারনেটিভ সোলার সেল ইউজ করে আর কি, মানে তাদের বিদ্যুৎ সাপ্লাইটা নেয়। আর এরকম অনেক জায়গায় গ্রামের, আমি যেমন সাউথ বাংলাদেশ যেটা আর কি, আমার যেমন খুলনা সাতক্ষীরা এরিয়া, সেখানে আমি দেখেছি যে অত্যন্ত গরিব মানুষ অথবা হয়তো সে লোকের জমি চাষ করছে, তার বাড়িতেও একটা সোলার সেল আছে, একটা লাইট বা ফ্যান চালানোর জন্য আর কি। ঠিক আছে, বেশি লাগে না, ওদের তো আর অল্পতেই হয়ে যায়, তো ওদের সমস্যা এনজিও থেকে লাগিয়ে দেয়। হ্যাঁ, এনজিও থেকে লাগিয়ে দেয় আর কি। ইভেন আমাদের রাজশাহীতে বোধহয় রাস্তায় হচ্ছে আমি দেখলাম লাইট গুলোকে আর কি এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য সোলার সেল লাগানো, রাইট? হ্যাঁ, ওই যে 0. নিউ মার্কেট থেকে 0.
আমি একটা দেখেছিলাম ওই যে ফায়ার ব্রিগেড থেকে আর কি, ওই যে তোমাদের কি যেন বলে উন্মুক্ত মঞ্চ আছে না মাদ্রাসা মাঠের পাশে, ওই রাস্তাটাতে আমি খেয়াল করেছিলাম যে ওখানে দেখি সোলার সেল লাগানো লাইট গুলোর সাথে। তো ওই সোলার সেল গুলো কিন্তু এভাবেই কাজ করে, তারা লাইট এনার্জি অ্যাবজর্ব করে এবং সেটা থেকে তারা হচ্ছে কি করে ইলেকট্রিক লাইট এনার্জিটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে, এবং ওখানেও হচ্ছে এই ধরনের সেমিকন্ডাক্টর ইউজ করা হয়ে থাকে আর কি। ঠিক আছে, ওকে। আবার হচ্ছে কিছু কিছু ডায়োড আছে ইলেকট্রিক এনার্জি হচ্ছে সে কনজিউম করলে তার আউটপুটটা আসে হচ্ছে লাইট এনার্জি, যেমন লাইট এমিটিং ডায়োড এলইডি যেগুলো আছে আর কি। তো এলইডি আগে যেগুলো ছিল সেগুলোর পাওয়ার খুব কম ছিল, কিন্তু বর্তমানে এখন এলইডি দিয়ে বাসা বাড়িতে খুব অল্প এনার্জি কনজিউম করে প্রচুর লাইট দিতে পারছে আর কি। এরকম প্রোডাক্টও চলে এসছে, তাই না? ইয়েস ম্যাম। আমার বাসায় একটা রড লাইট লাগিয়ে দিয়ে গেছে সেদিন এলইডি। ওকে, যাই হোক, কি বললাম যে external natural cause to break the covalent bond and assume the free state. The external causes include effects such as light energy in the form of photons and thermal energy, that is heat, from the surrounding media. যে কথাটা বলার জন্য আমি সেন্টেন্সটা আসলে পড়ছি, যে কোনো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর 1 কিউবিক সেন্টিমিটার, যেটা একটা চিনির একটা কি বলবো চিনির ক্রিস্টালের এরকম একটা কিউবের ভিতরে 1.5 into 10 to the power 10 ফ্রি ক্যারিয়ার, ক্যারিয়ার বলতে ইলেকট্রন বা হোলস বোঝানো হচ্ছে, 10 to the power 10 1.5 into 10 to the power 10 ফ্রি ক্যারিয়ার পাওয়া যায় আসলে। That is 15 billion electrons in a space smaller than a small sugar cube, which is enormous. ঠিক আছে, তার মানে 15 বিলিয়ন এরকম ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে শুধুমাত্র ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে। তাহলে যেগুলো পিওর কন্ডাক্টর সেখানে নিশ্চয়ই মোর দ্যান 15 বিলিয়ন আছে, আমার জানা নাই। আচ্ছা, এ দেখো এখানে একটা কথা বলেছে, হোল ইলেকট্রন পেয়ারস আর ক্রিয়েটেড। এটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে ওই যে ইলেকট্রন গুলো চলে গেল তার স্থান থেকে, সেখানে একটা হোল ক্রিয়েট হচ্ছে, এই জন্য এটাকে বলছে হোল ইলেকট্রন পেয়ারস আর ক্রিয়েটেড। আর কথা কি বলেছে, when electric field is applied across an intrinsic semiconductor, সেটা কি হবে, সে একটা তার ভিতর দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো করবে। এটা কিনা শেষ হয়ে গেল, এটার ভিতর দিয়ে একটা ইলেকট্রিসিটি ফ্লো করবে। হেয়ার এই যে এখানে দেখানো হয়েছে, এই যে এখানে কি করা হয়েছে, একটা ইলেকট্রিক ফিল্ড বা পটেনশিয়াল এনার্জি এখানে অ্যাপ্লাই করা হয়েছে, যেটা আমরা একটু আগে দেখলাম যে সিলিকনের অ্যাক্রসে একটা ভোল্টেজ দিয়েছে। আচ্ছা, এইখানে তোমাদের একটা মনে কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে, যে ম্যাডাম এখানে দুই ধরনের সিম্বল দেখা যাচ্ছে, রাইট? দুই ধরনের সিম্বল দেখা যাচ্ছে, যেটা ফুল মানে ভিতরে সাদা সাদা ভাব নাই। ওকে, জি ম্যাম। এইটাকে বলা হচ্ছে হোলস আর এটাকে বলা হচ্ছে ইলেকট্রন। ওই যে আমি বললাম একটা সেমিকন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিসিটি ফ্লো এর জন্য দুইটা ক্যারিয়ার রেসপন্সিবল থাকে। ক্যারিয়ার কথাটা আমি আগে বলি নাই, ক্যারিয়ার দুইটা ক্যারিয়ার রেসপন্সিবল থাকে, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে হোলস। হোলসটা আসলে লজিক্যাল বা কনসেপচুয়াল। অরিজিনালি ইলেকট্রিসিটি বা কারেন্ট ফ্লো এর জন্য কিন্তু অলওয়েজ ইলেকট্রনই দায়ী থাকে। একটু পরে কনফিউশন তৈরি হয়ে যাবে, সেটা আমি দূর করে দেব, সমস্যা নেই। তো এই যে ইলেকট্রনের সাথে আবার কি হচ্ছে, ইলেকট্রন গুলো মুভ করছে কিন্তু তার একটা হোল তো সে রেখে চলে যাচ্ছে, এই জন্য এটাকে বলছে ইলেকট্রন হোল পেয়ার। ওকে, ইলেকট্রন গুলো যেদিকে মুভ করবে দেখে মনে হয়
হোলগুলা তার বিপরীত দিকে মুভ করছে, ঠিক আছে? ইলেকট্রন গুলা যেদিকে মুভ করবে দেখে মনে হয় হোলগুলা তার বিপরীত দিকে মুভ করছে। বিষয়টা হচ্ছে এরকম, বোর্ডে যাই, জায়গা বেশি পাওয়া যাবে। রাফিউল মিউট করো। মনে করো এটা সিলিকনের একটা অ্যাটমিক স্ট্রাকচার, পাশেও আছে। কি দেখলাম যে এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এরা শেয়ার করেছে, তাই না? শেয়ার করছে। এরকম শেয়ার অবস্থা আছে। এখন মনে করো এই ইলেকট্রনটা এই পাশে গিয়েছে। কাইন্ডলি একজন বোধহয় মাইক অন আছে। রাফিউল ম্যাম, মোহাম্মদ রাফিউল খন্দকার। ওকে, এই ইলেকট্রনটা হচ্ছে ডান পাশে চলে গেল। যখন সে ডান পাশে চলে গেল, এখানে চলে আসলো, তখন এখানে সে কি একটা, এখানে কি তৈরি করছে? এখানে একটা হোল তৈরি করছে। এখানে হোল তৈরি করছে, ঠিক আছে? এই জায়গায় একটা হোল তৈরি করবে, এই জায়গায় হোল তৈরি করবে। এখানে যখন হোল তৈরি করছে তখন সে এই হোলসটা কি করবে? পার্শ্ববর্তী যে এইখানকার ইলেকট্রনটা ছিল এরে ডাক দিবে, তখন সেখানকার ইলেকট্রন এই পাশে আসবে, ঠিক আছে? আবার যখন এই ইলেকট্রনটা হচ্ছে এখানে যখন একটা হোল তৈরি হবে তখন সে এই পাশে চলে আসবে। দেখে মনে হবে হোলসটার বিপরীত দিকে মুভ করছে, বুঝেছো? ইলেকট্রন গুলা যেদিকে মুভ করবে দেখে মনে হবে হোলস গুলা তার বিপরীত দিকে মুভ করছে। আরেকটা বিষয়, ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। সো ইলেকট্রন গুলা যখন তার জায়গা ছেড়ে চলে আসছে ওই জায়গায় একটা পজিটিভ চার্জ হোলসের তৈরি হয়। তাহলে এই কোন একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে যদি আমি পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে দিই তখন ইলেকট্রন গুলা ওই পটেনশিয়াল ডিফারেন্সের পজিটিভ দিকে ছুটে আসবে, আর হোলস গুলা তখন দেখে মনে হবে যে সে নেগেটিভ দিকে যাচ্ছে। আসলে সে মুভ করে না, হোলস গুলো তো আসলে মুভ করতে পারে না, সে তার নিজের জায়গাতেই থাকে, বাট সেটা কনসেপচুয়ালি বা ভার্চুয়ালি দেখে মনে হয় যেন মুভ করছে। তোমরা কি বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম? আরেকটা লেকচার দেখলে হয়তো বুঝবা। ম্যাম সামহাট বুঝতে পেরেছি, কিছু কিছু কনফিউশন আছে। মোট কথা ম্যাম এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এইটা হচ্ছে ইলেকট্রনের প্লেস, এগুলো হচ্ছে ইলেকট্রনের প্লেস। এখান থেকে যখন ইলেকট্রন এপাশে যাচ্ছে তা আমি ভরাট করে দিচ্ছি, এগুলো ইলেকট্রন, ঠিক আছে?
ইলেকট্রন কেন যাচ্ছে সেটা তো বুঝলাম নাকি? ইলেকট্রন কেন অ্যাটমের ভিতরে মুভ করছে তো বুঝেছো নাকি? ইয়েস ম্যাম, ওটা বুঝেছি। তো যখন একটা ইলেকট্রন পাশের, এখানে একটা হোল ছিল, সে সেখানে চলে গিয়েছে, ওকে, যখন সে চলে গেল তখন এখানে একটা হোল ক্রিয়েট করে গেল, এখানে একটা হোল ক্রিয়েট করে গেল, ওকে। এইবার এই ইলেকট্রনটা, এখানে একটা হোল ছিল, এই ইলেকট্রনটা সে কি করলো, এই পাশে চলে গেল, আর এইখানে কি করলো, আরেকটা হোল তৈরি করলো, ঠিক আছে। সো ইলেকট্রন গুলো যত ডান পাশে যাচ্ছে, হোল গুলো তত এই পাশের দিকে বাড়ছে। এই পাশেও কিন্তু এরকম আরো ইলেকট্রন তখন এই হোলে আসবে, এ তখন আবার এখানে যাবে, এইভাবে কি ইলেকট্রন গুলো মুভ করছে। কিন্তু হোলস গুলা, ইলেকট্রন যেদিকে মুভ করছে, ইলেকট্রন যদি এদিকে মুভ করে তাহলে দেখে মনে হবে হোলস গুলা বাম দিকে মুভ করছে। Am I clear now? ইয়েস ম্যাম, এবার ক্লিয়ার। Yes, ma'am. Okay. আচ্ছা, এইটা বুঝাচ্ছি কেন, কারণ এটা কিছুক্ষণ পর আসবে, তখন আর আমাকে বেশি কথা খরচ করতে হবে না ইনশাআল্লাহ। নাও তাহলে এটা ছিল হচ্ছে আমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর সম্পর্কে কথাবার্তা। এবারে আসি হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কি বলছে। যেটা ভিতরে কিছু নাই সেটাকে তো আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরই বলি। সেখানে জিরো টেম্পারেচারে সেখানে কোনো কিছুই পাওয়া যায় না, বলতে কন্ডাকশন ব্যান্ডে পাওয়া যায় না। The conductive characteristics of an intrinsic semiconductor can be altered significantly by adding a small amount of suitable impurity atoms into it. ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য কি করা যেতে পারে, তার ভিতরে কিছু ইম্পিউরিটি করা যেতে পারে, অ্যাড করা যেতে পারে। The process of adding impurities to intrinsic semiconductor is known as doping. এটা আমরা মনে রাখতে হবে। And an intrinsic semiconductor material that has been subjected to the doping process is called an extrinsic semiconductor material. ঠিক আছে, যে ম্যাটেরিয়ালে আমরা ভেজালটা মিশাচ্ছি সেই ম্যাটেরিয়ালটাকে মিশানোর পরে সেটাকে আমরা বলি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখন কি ধরনের ইম্পিউরিটি অ্যাড করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এন টাইপ সেমিকন্ডাক্টর এন্ড পি টাইপ সেমিকন্ডাক্টর। আমরা একটু সামনের দিকে যাই তাহলে বোঝা যাবে। এখানে হচ্ছে কি একটা পিওর সেমিকন্ডাক্টর যেটা জার্মেনিয়াম আছে, এই জার্মেনিয়ামের ভিতরে কি করছে, ডোপিং করছে, ঠিক আছে। জার্মেনিয়ামের আউটার শেলে 4টা ভ্যালেন্স ইলেকট্রন ছিল। এখন এই এখানে রাখছি, পজ করে দিচ্ছি, জার্মেনিয়ামের আউটার শেলে 4টা ইলেকট্রন ছিল, এটা একটা পিওর সেমিকন্ডাক্টর। এখন এর ভিতরে কি করছে, জার্মেনিয়ামের একটা অ্যাটম কোন একটা পজিশনে এটা সরিয়ে আর্সেনিক এখানে বসিয়ে দিচ্ছে। এখন আবার বলছি, জার্মেনিয়ামের এই ক্রিস্টাল স্ট্রাকচারের ভিতরে যে কোনো একটা অ্যাটম সরিয়ে সেখানে একটা ভেজাল বসিয়ে দিচ্ছে। ভেজালটা কি, আর্সেনিক। ভেজালটা হচ্ছে আর্সেনিক, এবং আর্সেনিককে বলা হয় পেন্টাভ্যালেন্ট ম্যাটেরিয়াল। পেন্টাভ্যালেন্ট ম্যাটেরিয়াল কেন বলা হচ্ছে, কারণ এটার আউটার শেলে 5টা ইলেকট্রন আছে, এটার আউটার শেলে 5টা ইলেকট্রন, ঠিক আছে।
এখন যে প্রসেসে জার্মেনিয়ামের একটা অ্যাটম সরিয়ে আর্সেনিকটা বসালো সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডোপিং প্রসেস, এবং এটাই করা হয়ে থাকে হাজার 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 না সরি সমস্ত সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি গুলোতে এভাবেই হচ্ছে কি করে সেমিকন্ডাক্টর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর প্রডিউস করা হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে ম্যাডাম জার্মেনিয়ামের টেট্রাভ্যালেন্ট, এটাকে জার্মেনিয়ামকে আমরা বলছি টেট্রাভ্যালেন্ট, টেট্রা মানে 4, 4 ভ্যালেন্ট যে ইলেকট্রন সরি অ্যাটম বা ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের একটা অ্যাটম সরিয়ে আমি আর্সেনিক বসাচ্ছি, আর্সেনিকের অ্যাটম হচ্ছে 5টা, তাহলে এখানে কি ঘটনা ঘটবে আসলে? ঠিক আছে, কি ঘটনা ঘটবে? Amount of impurity into an intrinsic semiconductor to increase its conductivity is called doping, and the impurities are called dopants. The কি বললো? যে প্রসেসে একটা সরায়ে জার্মেনিয়ামের অ্যাটম সরায়ে সেখানে আর্সেনিক দেওয়া হলো সেই প্রসেসটাকে আমরা বলছি ডোপিং, আর যে ম্যাটেরিয়াল গুলোকে ইম্পিউরিটি হিসেবে অ্যাড করা হচ্ছে তাদেরকে কি বলা হচ্ছে? ডোপ্যান্টস। impurities are classified as donor impurities and acceptor impurities. আচ্ছা, এই ডোপ্যান্টস বা ইম্পিউরিটিস এটাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ডোনার ইম্পিউরিটিস আর একটা হচ্ছে অ্যাকসেপ্টর ইম্পিউরিটিস। ঠিক আছে, ডোনার ইম্পিউরিটিস কোনগুলোকে বলে? Donor impurities are those elements which donate excess of electrons for conduction. তাহলে এক্ষেত্রে Pentavalent কি ম্যাম elements আর্সেনিকটা ডোনার? like antimony, অবশ্যই। ইয়েস ম্যাম। phosphorus, and arsenic are donor impurities. এগুলো হচ্ছে কি কি? অ্যান্টিমনি, ফসফরাস, আর্সেনিক, এগুলো হচ্ছে ডোনার ইম্পিউরিটিস। ঠিক আছে, ডোনার ইম্পিউরিটিস কেন বলা হচ্ছে? কারণ সে একটা এক্সট্রা ইলেকট্রন কি সেমিকন্ডাক্টরকে দিচ্ছে। কিভাবে এক্সট্রা ইলেকট্রন দিচ্ছে? জার্মেনিয়ামের সে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছিল 4টা ইলেকট্রনের সাথে শেয়ার করে, পার্শ্ববর্তী অ্যাটমের 4টা ইলেকট্রন গুলোর সাথে সে শেয়ার করছিল, তাই না? কিন্তু একটা যখন আর্সেনিক এসে যায়, যে পজিশনে আর্সেনিকটা আসবে সেখানে দেখা যাবে এই আর্সেনিকের সাথে জার্মেনিয়ামের 4টা শেয়ার করার পরে একটা করে ইলেকট্রন এক্সট্রা থেকে যাচ্ছে। এই ইলেকট্রন গুলো, এই এক্সট্রা ইলেকট্রন গুলো কি সে ফ্রিলি ঘুরে বেড়াবে। ওকে, এই এক্সট্রা ইলেকট্রন গুলো কিন্তু তার সাথে বন্ধন করার মতো, কোভ্যালেন্ট বন্ধন করার মতো, বন্ডিং করার মতো এখানে অন্য কোনো কি জার্মেনিয়াম বা ম্যাটেরিয়াল নাই অ্যাকচুয়ালি। সেই জন্য এটা কি হচ্ছে? সেই জন্য এই এক্সট্রা ইলেকট্রনটা থেকে যাচ্ছে। এই কারণে যত ধরনের পেন্টাভ্যালেন্ট ম্যাটেরিয়াল আছে, এই যেটা আর কি ইম্পিউরিটিস হিসেবে ইউজ করা হচ্ছে, খেয়াল করো কি বললাম? পেন্টাভ্যালেন্ট মানে 4-এর অধিক, 5 যতগুলো পেন্টাভ্যালেন্ট কি ম্যাটেরিয়াল আছে এদেরকে যখন ইম্পিউরিটি হিসেবে কি পিওর সেমিকন্ডাক্টরের ভিতরে ডোপিং করা হচ্ছে অ্যাজ এ ডোপ্যান্ট, তখন তারা আসলে ডোনার আয়ন হিসেবে কাজ করে। বুঝতে পারলাম? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। কি ঘটনা ঘটলো? আর্সেনিকের 4টা জার্মেনিয়ামের 4টার সাথে শেয়ার করে নিল, কিন্তু তার একটা এক্সট্রা থেকে গেল। এর সাথে বন্ডিং করার মতো আর কেউ নাই, সেজন্য এটাকে বলা হচ্ছে কি সরি এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে এই আর্সেনিকের ডোনার ইম্পিউরিটিস বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং যখন এরকম এক্সট্রা ইলেকট্রন তৈরি হবে এই ধরনের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এন বলতে এখানে নেগেটিভ চার্জ বলা হচ্ছে, যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ সেই জন্য এটাকে বলা হয় যে এন টাইপ কি সেমিকন্ডাক্টর। এইবার তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তোমরা বই পড়তে গিয়ে একটা সেন্টেন্স পাবে এরকম, সেখানে বলবে যে সেমিকন্ডাক্টরের ভিতরে আমি তো এরকম পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করে দিলাম,
ঠিক আছে, সেখানে যেহেতু একটা ইলেকট্রন এক্সট্রা থেকে গেল, তাহলে ডেফিনেটলি ওই নতুন যে পদার্থটা তৈরি হচ্ছে বা ম্যাটেরিয়ালটা তৈরি হচ্ছে, ওইটা তো আসলে একটা আয়নিক ম্যাটেরিয়াল হবে এবং সেই মেটালগুলোকে নেগেটিভলি চার্জড ম্যাটেরিয়াল বলা হবে। কিন্তু আমি বলবো যে না, সেই ম্যাটেরিয়ালগুলোকে নেগেটিভলি চার্জড ম্যাটেরিয়াল বলা যাবে না। তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে কেন যাবে না? ম্যাডাম আসলে তো সেখানে মাত্র একটা থাকে না, মানে ওইরকম মানে একটা আলাদা ভিন্ন পদার্থ থাকে না, বরং অন্যান্য আরো অনেক পদার্থ থাকে। তো ম্যাম যখন একটা ইলেকট্রন বেড়ে যাচ্ছে, তখন ওই গ্যাপটা কিন্তু আরেকটা ইলেকট্রন এসে পূরণ করে দিচ্ছে। আবার কি অন্য জায়গায় যে মানে সাথে সাথে আরেকটা যে আছে পদার্থের মধ্যে থেকে, সাপোজ অ্যালুমিনিয়ামই বলি, যদি অ্যালুমিনিয়াম তো ফসফরাসই ধরলাম, ফসফরাসের আরেকটা আপনার ধরে নেন যে হাত খুলে গেছে, সেখানে আরেকটা ইলেকট্রন চলে যাচ্ছে। অর্থাৎ এখানে যখনই একটা ইলেকট্রন বের হচ্ছে, তখনই ওই জায়গাটা কেউ না কেউ পূরণ করে দিচ্ছে আর কি। খেয়াল করো, এখানে পূরণ করার মতো কেউ নাই, এ কিন্তু ইম্পিউরিটি হিসেবে জার্মেনিয়ামের ভিতরে ঢুকে গেছে এবং এটাকে জার্মেনিয়াম আর্সেনাইড সেমিকন্ডাক্টর বলা হচ্ছে, which is n type semiconductor। ঠিক আছে, এইখানে কিন্তু ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন কিন্তু কোনো খালি জায়গা পায় না। এই ইলেকট্রনটা কি? এই ইলেকট্রন কিন্তু এক্সট্রা ইলেকট্রন, এর জন্য কোনো খালি জায়গা নাই অ্যাটমের বন্ডিং করার জন্য, এ হচ্ছে এক্সট্রা। যখন সেখানে এক্সট্রা ইলেকট্রন থাকছে, তার মানে সেটা ইলেকট্রন তো নেগেটিভলি চার্জড, তাই না? তাহলে সেই ম্যাটেরিয়ালকে আমরা নেগেটিভলি চার্জ আয়ন বলছি না কেন? আমার কোয়েশ্চেন ছিল এটা, একটু চিন্তা করলেই পেয়ে যাবা, যদি তোমাদের কেমিস্ট্রির বেসিকটা একটু মনে থাকে। আচ্ছা, একটা অ্যাটমে, একটা অ্যাটমিক স্ট্রাকচারের ভিতরে সেন্টারে থাকে কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কি কি থাকে বলো তো? এর ভিতরে কি কি থাকে? প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন। প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যার সমান হয় না বেশি হয়? সেম। রাইট। তাহলে দেখো এই ইলেকট্রনটা এক্সট্রা, কিন্তু এর মাদার ইলেকট্রন কে? আর্সেনিক। তাহলে এই ইলেকট্রনটা হচ্ছে কি নেগেটিভলি চার্জ থাকলেও আর্সেনিকের ভিতরে সেই সমান সংখ্যক প্রোটন আছে, ঠিক আছে? সেই জন্য নেগেটিভলি চার্জ একে বলা যাবে না। তার মাদার ইলেকট্রন কি? আর্সেনিক। এই এক্সট্রা ইলেকট্রনের মাদার ইলেকট্রন হচ্ছে আর্সেনিক এবং আর্সেনিকে প্রোটনের সংখ্যা হচ্ছে কি? এখানে আউটার শেলে যদি 5টা হয় ইলেকট্রন, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, আমি শুধু আউটার শেলের কথা বলছি, তাহলে প্রোটনের সংখ্যা 5টা এবং ইলেকট্রনের নেগেটিভলি চার্জ থাকলেও প্রোটন হচ্ছে কি? পজিটিভলি চার্জ। তাহলে এটা সবসময় এটাকে কি ধরে রাখছে, নেগেটিভ পজিটিভ সমান সংখ্যা সে ধরে রাখছে। যেই কারণে এই ধরনের এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরকে কখনোই নেগেটিভলি চার্জড বা আয়ন এইভাবে বলা যায় না বা হয় না। বুঝতে পেরেছো কি? জি ম্যামটা অনেক দুর্বল গলায় বললে, না বুঝতে পারলে বলো, আবার বুঝাই দেব। না ম্যাম বুঝতে পেরেছি, সমস্যা নেই। ওকে, তাহলে ডোপিং হচ্ছে, ডোপিং আসলে কিভাবে করা হয় সেটা আমি বুঝাইনি, কারণ ইটস এ লং প্রসিডিওর, ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। যারা ম্যাটেরিয়াল সায়েন্স পড়বে তারা আর কি ওখানে গিয়ে বুঝবে যে ডোপিং কিভাবে করা হয়। ডোপিং এর মাধ্যমে ডোপ্যান্ট অ্যাড করা হয় এবং যদি সেটা পিওর সেমিকন্ডাক্টর যদি 4 হয় আউটার শেলে, দ্যাট ইজ ভ্যালেন্স টেট্রাভ্যালেন্ট সেমিকন্ডাক্টর গুলোর সাথে যদি আমি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করি, তাহলে নতুন যে সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে এন টাইপ এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? ক্লিয়ার না নাকি? ম্যাম আরেকবার বললে ভালো হতো ম্যাম। বললাম টেট্রাভ্যালেন্ট পিওর সেমিকন্ডাক্টরের ভিতরে যদি আমরা পেন্টাভ্যালেন্ট কি ইম্পিউরিটি বা ডোপ্যান্ট অ্যাড করি,
তাহলে নতুন যে সেমিকন্ডাক্টরটা তৈরি হচ্ছে সেটাকে এন টাইপ এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বলা হয়। এবং কেন সেটাকে এন টাইপ এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বলা হচ্ছে, কারণ এখানে পেন্টাভ্যালেন্টের 4টা ভ্যালেন্স ইলেকট্রন ওইখানে যে পিওর সেমিকন্ডাক্টর আছে তার 4টা ভ্যালেন্স ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে, কিন্তু তার একটা এক্সট্রা ইলেকট্রন সেখানে কি ফ্রিলি সে ঘুরে বেড়াতে পারছে, তখন তার মানে এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি। ঠিক আছে, হোলের থেকে ইলেকট্রনের সংখ্যা সবসময় এক্সট্রা থাকবে, হোলের থেকে না এমনিতেই এক্সট্রা থাকে আসলে। সেই জন্য এটাকে কি বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে মেইনলি নেগেটিভ। ঠিক আছে, বোঝা গেল এন টাইপ এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর কাকে বলা হচ্ছে এবং এটা কিভাবে তৈরি হয়, কেন বলা হয়। কি ঘুমায় গেল নাকি? না ম্যাম বোঝা গেছে না? বুঝা গেলে বলতে হবে ইয়েস ম্যাডাম, তা নাহলে আমি বুঝতে পারবো না, কারণ আমি তো তোমাদের চোখ দেখতে পাচ্ছি না। যতক্ষণ আমি তোমাদের চোখ না দেখতে পারবো, এটা অফলাইন ক্লাসে আমি যেমন তোমাদের চোখের দিকে তাকায় বলে দিতে পারবো যে তোমরা বুঝেছো নাকি বুঝে না, কিন্তু এখন তো তোমাদের আসলে সব পাসপোর্ট সাইজ ছবি দেখা যাচ্ছে, কারো সুন্দর ছবি এই যে এখানে, কেউ একটু স্টাইল করে দিয়েছে আঁকা বাঁকা করে, এটাকে সাথীরা, কেউ আবার একটু আশেপাশে ব্লার করে দিয়ে নিজেকে ফোকাস করেছে, পিছনে প্রকৃতি রেখে সামনে, এটাকে আতিক রেস্টুরেন্টে গেছে। এবার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কেন? মোহাম্মদ ইমরান আলী, ছবি কি রাতে তোলা নাকি? না ম্যাম, একটু মানে রুমে তুলেছিলাম ম্যাম, আমার রুমটা একটু অন্ধকার তো ওই জন্য ম্যাম। হ্যাঁ ভালো এসেছে, চেহারা বোঝা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে তো, এই জন্য তোমাদের চোখ দেখা যাচ্ছে না, সেজন্য আমি বুঝতে পারছি না। ওকে, আসলে তোমাদের অভ্যাস হয়ে গেছে যতক্ষণ আমি স্লাইডে না ঢুকবো ততক্ষণ তোমরা বুঝতে পারো না যে এটা আসলে কি বললো ম্যাডাম। স্লাইডে ইচ্ছা করে ঢুকছি না, কারণ তোমাদেরকে আগে বুঝতে হবে, তারপর না স্লাইডের কথাবার্তা। ওকে, আচ্ছা আরেকটা কথা বলতে চেয়েছিলাম ভুলে গেলাম, সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা হ্যাঁ, এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে এন টাইপ সেমিকন্ডাক্টর যেটা তৈরি হবে, এই সেমিকন্ডাক্টরের ভিতরে যখন কারেন্ট ফ্লো করে তখন এটার জন্য মেইনলি রেসপন্সিবল থাকবে হচ্ছে ইলেকট্রন। এই জন্য এই এন টাইপ সেমিকন্ডাক্টরে বলা হয় এটার মেজরিটি ক্যারিয়ার। কি বলছি? এন টাইপের মেজরিটি ক্যারিয়ার, এম কোথায় গেল? মেজরিটি ক্যারিয়ার হয় ইলেকট্রনস। এই ইলেকট্রনের কারণে কারেন্ট ফ্লো করবে, এই জন্য এটাকে বলা হচ্ছে এটার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস। মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস ম্যাম। হোলস। মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস। ঠিক আছে, এইটুকু এখানে কি বলেছে আমরা একটু দেখে আসি। ম্যাডাম এখানে ক্লাস শেষ করে দিয়েছে, নতুন লেকচার শুরু করে দিয়েছে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আচ্ছা সমস্যা নাই, একবারে পড়লে তখন আর স্লাইড বাই স্লাইড মনে না রাখলেও হবে। আচ্ছা এটা গেল হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। Donor impurities are also known as N-type impurities. যেগুলোকে আবার এন টাইপ ইমপিউরিটিসও বলা হয়ে থাকে। Acceptor impurities are those elements which create positive carriers or holes that can accept electrons. Trivalent elements like boron,
gallium or indium are acceptor impurities. ওকে, এবারে আসি আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর দেখলাম। আমরা শুরুতে হচ্ছে কি আলোচনা করা হবে তার মধ্যে আরেকটা সেমিকন্ডাক্টর দেখেছিলাম, সেটা কি? Here, p-type semiconductor. p-type সেমিকন্ডাক্টরটা কিভাবে প্রডিউস হচ্ছে সেটা এখানে বলা হয়েছে। p-type সেমিকন্ডাক্টরে টেট্রাভ্যালেন্ট পিওর সেমিকন্ডাক্টরের ভিতরে ট্রাইভ্যালেন্ট, ট্রাই মানে 3, তার মানে যেসব ম্যাটেরিয়ালের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 3, এরকম কোন একটা ম্যাটেরিয়াল কি করছে, ডোপিং করা হয়েছে, যেমন গ্যালিয়াম। এটা হচ্ছে গ্যালিয়াম। আরো কি আছে এরকম? বোরন আছে, গ্যালিয়াম আছে, ইন্ডিয়াম আছে। দেখছো গ্যালিয়াম দেখতে কি এটা সোনার মতো, তাই না? গ্যালিয়াম হচ্ছে সোনার মতো দেখতে, এই জন্য এটা গোল্ডেন কালার। জি ম্যাম। এই গ্যালিয়ামটাকে কি করেছে, ডোপিং করেছে। তার মানে জার্মেনিয়ামের একটা অ্যাটমকে সরিয়ে ওখানে গ্যালিয়াম বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পরে কি হয়েছে, গ্যালিয়াম তো আসলে ট্রাইভ্যালেন্ট, আর ওর আশেপাশে আছে সব টেট্রাভ্যালেন্ট, যে কারণে সে কি তৈরি করেছে, একটা ঝামেলা তৈরি করেছে। সেটা কি, সে একটা হোলস তৈরি করে দিয়েছে। এই হোলসটা কি, এগুলোকে বলা হয় অ্যাকসেপ্টর ইম্পিউরিটিস গ্যালিয়ামকে, এবং এইটাকে বলা হবে অ্যাকসেপ্টর আয়ন। তার মানে সব সময় একটা করে ইলেকট্রনের জন্য কি করতে থাকবে, ওয়েট করতে থাকবে, যে কখন পাশে ডাক দিবে, পাশে যে তুমি আসো এখানে, তখন এই ইলেকট্রনটা এই পাশে চলে যাবে, এই ইলেকট্রনটা এই পাশে চলে যাবে। তারপরে এ যখন এর পাশে চলে যাবে, এখানে একটা হোল তৈরি হবে। এখানে যখন হোল তৈরি হবে তখন সে আইদার এই পাশ থেকে ডাক দিবে অথবা এই পাশ থেকে ডাক দিবে। তো এই পাশ থেকে যখন ডাক দিবে তখন এখানে ইলেকট্রন এটা ভরে গেল, এটাও ভরে গেল, তখন এখানে আরেকটা হোল তৈরি হবে, সে তখন আবার এই পাশ থেকে ডাক দিবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি, এই ধরনের অ্যাকসেপ্টর ইম্পিউরিটিস যখন পিওর সেমিকন্ডাক্টরের ভিতরে অ্যাড করা হয়ে থাকে, তখন নতুন সেমিকন্ডাক্টর যেটা তৈরি হয় সেটাকে বলা হয় পি টাইপ এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। পি টাইপ এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। পি টাইপ কেন বলা হচ্ছে, where there is a hole the charge is positive, কারণ প্রোটনের সংখ্যা বেড়ে গেছে মাদার আয়নে, so the charge is positive, এবং এই হোলসের চার্জ ধরা হয়ে থাকে কনসেপচুয়ালি পজিটিভলি চার্জ। সেই জন্য এখানে বলা হচ্ছে যে এখানে পজিটিভ চার্জের আধিক্যটা বেড়ে যাচ্ছে, এই কারণে এই সেমিকন্ডাক্টর গুলোকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। বোঝা গিয়েছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, আজকে মেয়েদের রেসপন্ড খুবই কম, কারণটা কি? মেয়েরা কি ঘুমাচ্ছে? না ম্যাম। না ম্যাম, যেভাবে দুলে দুলে বললা না ম্যাম, তাতে তো মনে হলো ঘুম থেকে উঠলা নাকি? ঘুমাচ্ছি না, বাট আসলে ঘুম আসতেছে, গরমের কারণে ঘুম টুম হচ্ছে না তো। আজকে সকালে ক্লাস ছিল। তাহলে তোমাদের মধ্যে কেউ হেরে গলায় গান করতে পারে সবার ঘুম ভাঙানোর জন্য? ম্যাম দিন মোহাম্মদ আলম পাতা। কে? ম্যাম আইডি ম্যাডাম 44 দিন কুকুর মোহাম্মদ আলম। পালানোর মতন গান হলে হবে? কি গান? কুকুর পালাবে এমন গান। না না না, আমরা পালাতে চাই না। কুকুর তো কুকুর, আমরাও কান বন্ধ না করতে হয়। মোট কথা হেরে গলায় গান গেলে ঘুম ভেঙে যাবে, এরকম কেউ যদি আছে কিনা।
আচ্ছা, আমরা একটু পড়াশোনাটা আপাতত একটু বন্ধ রেখে বর্তমান পারিপার্শ্বিক অবস্থা এবং বিজ্ঞানের উন্নতির কথা বা অবনতির কিছু কথা আলোচনা করা যেতে পারে। বুঝছো? আমরা একটু বিপদ নিয়ে আলোচনা করি, আসন্ন বিপদ। আসন্ন বিপদটা কি বলতো? বর্তমানে আসন্ন বিপদ চরম গরম ম্যাম। ঘূর্ণিঝড় ম্যাম। বিপদ Yes. ম্যাম নতুন ঝড় আসছে, ইয়াস। ইয়াস ঝড় আসছে। ইয়াস ঝড়ে হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হবে, ওটার শক্তি অনেক বেশি। আগেরটা ওই যে কি যেন তাওতে ছিল এর আগেরটা, তারপরে আসে ইয়াস। ইয়াসের শক্তি নাকি তাওতে থেকেও বেশি, তাওতে বা তক্তে বা কিছু একটা নাম ছিল এর আগেরটা। তো সেটা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল যেটা আছে সেই এলাকার অনেকগুলো জায়গায় আর কি এটা প্রভাব তারা ভালোভাবে বুঝবে। আর মেইনলি মনে হয় ইন্ডিয়ার উপর দিয়ে যাবে, এটা একটা। এটা তো অবশ্যই আসন্ন বিপদ। এই কারণে ওই এলাকাগুলোতে দক্ষিণ পশ্চিম এলাকায় ওই দিকে আমার সমস্ত দাদি বাড়ি দাদা বাড়ির আত্মীয় স্বজনরা থাকে। হ্যাঁ, তোরা ম্যাক্সিমামই নদীর ধারে। তো প্রত্যেকবারই যেটা হয় বাঁধগুলো ভেঙে যায়, নদীর পানির উচ্চতা বেড়ে যায়, ভিতরে গ্রামের ভিতরে পানি ঢুকে যায় এবং বাড়ির ভিতরে উঠান টুঠান তো পানিতে ভাসতেই থাকে, বাড়ির ভিতরে খাটের নিচেও পানি টানি থাকে আর কি। ইটস ভেরি টাফ সিচুয়েশন তৈরি হয়ে যায়। আর ওই এলাকায় মোটামুটি এবার ভালো আম হয়েছে। হ্যাঁ, এই ঝড়ে আমগুলো যদি টাইমলি না পারে তাহলে ঝড়ে সব আম আর কি নষ্ট হয়ে যেতে পারে। আর ওই এলাকাগুলোতে কি হয়, চিংড়ির চাষ চলে, বুঝছো? তো ওই চিংড়ির চাষ যেহেতু চলে, ওই নদীর পানি উপচায় এসে তখন চাষ কিভাবে করে, ঘের করে। ঘের বুঝে? ঘের ম্যাম পুকুরের মতো। হ্যাঁ, পুকুরের মতো, কিন্তু এর গভীরতা খুবই কম, হাঁটু পানি বা এক পা পানি এরকম। তো সেইখানে চিংড়ি তো আসলে লবণাক্ত পানিতে হয়, তো পানিগুলো হচ্ছে স্যালাইন ওয়াটার থাকে। তো এখন ওই ঘের করে করে চিংড়ির চাষ হয়, আরো বিভিন্ন মাছের চাষ হয়। তো ওই এক্সট্রা যে সমুদ্রের পানি বা নদীর পানি যেটা ঢুকে যায় ওগুলো সব ঘেরগুলো ভাসায় নিয়ে যায়। তো এটা আসলে একটা কঠিন সিচুয়েশন হয়ে যায় তখন তাদের জীবন ধারণের জন্য। তো ওই যেহেতু ঘের করে, লবণাক্ত পানি ইউজ করে ঘের করে, তো ওই মাটিতে পরবর্তীতে কিন্তু অন্য কোনো ফসল হতে চায় না। তার মানে ওদের যে মাছের চাষ করে যে টাকাটা ইনকাম করে ওটাই আর কি তাদের, এর বাইরে তারা যেতে পারে না আসলে। তো যখনই এরকম ঝড় বৃষ্টি হয়, বন্যা টন্যা হয়, ওদের লাইফের সিচুয়েশনটা খুব টাফ হয়ে যায়। এটা তো গেল। আমি আরেকটা আসন্ন বিপদের কথা বলছি, সেটা হচ্ছে আমরা জানি আমাদের দেশে এখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, বেঙ্গল ভ্যারিয়েন্ট, কর্ণাটকা ভ্যারিয়েন্ট সবই প্রবেশ করে গেছে। আজকে থেকে গণপরিবহন খুলে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের কি মনে হয়, আমাদের কি প্রিপেয়ার্ড থাকা ভালো না এবার? জি ম্যাম। Yes, ma'am. এবং এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত আর কি। কারণ আমরা বাংলাদেশিদের মধ্যে মানে অভ্যাস খুবই ভালো মতোই আছে, সেটা হচ্ছে বাজারে যাওয়া এবং কোনো কারণ ছাড়াই আর কি, না আমাকে যাইতেই হবে। তো বাজারে গিয়ে যেটা হয় যে প্রচুর ভিড় ভাট্টা হয়, কারণ এটা এখন মোটামুটি প্রমাণিত হয়েই গেছে ইটস এয়ারবর্ন ডিজিজ, এবং এটা মানুষের মাধ্যমেই একদম ছড়ায়, অন্য কোনো কিছুর মাধ্যমে না। মানে কোনো জিনিস বা তুমি টাচ করলা কোনো জিনিস বা কোনো জায়গায় এটা আছে এরকম কিছু না, এটা অরিজিনালি মানুষের মাধ্যমে ছড়ায়। তো যেখানে আসলে বেশি ভিড় থাকবে ডেফিনেটলি মাস্ক পরতে হবে। আরো একটা অশনি সংকেত হচ্ছে যারা ফার্স্ট ডোজে টিকা নিয়েছে তাদের মধ্যে 14 লাখের জন্য আসলে সেকেন্ড ডোজের টিকা অবশিষ্ট নেই। ইটস ফিনিশড and it will be totally finished today. আজকে এটা ফুললি ফিনিশ হয়ে যায় যে ডোজ গুলো আর কি আছে অবশিষ্ট। তো সেটা তো গেল। আর যারা টিকা নিয়েছে তারা অবশ্যই মাস্ক পরে ঘোরাফেরা করবে। তোমাদের মধ্যে কি টিকা নিয়েছো তোমরা কেউ? না ম্যাম নিয়েছিল। কে নিয়েছিল? নোমান, আব্দুল্লাহ নোমান, ওর ফটো দেখেছিলাম। নোমান? জি ম্যাম, ই সেকশন আছে। আচ্ছা, আমি নিয়েছি, যদিও আমার এজ সাপোর্ট করে না, তারপরেও হচ্ছে বরেন্দ্র ইউনিভার্সিটি আমাদের শিক্ষকদের জন্য অনেকের জন্য ব্যবস্থা করে দিয়েছিল। অনেকে নেয় নাই, বাট
আমি নিয়েছি, কিন্তু নেওয়ার যে আসলে একটা সুফল আছে সেটা আমি বুঝতে পারলাম। সেটা হচ্ছে যে আমার আব্বাও নিয়েছিল আলহামদুলিল্লাহ। তো উনি আর কি একটু বাইরে গিয়েছিল, দেশের বাড়ি সাউথ, মানে আমাদের তাদের বাড়ি গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় উনি ঘুরেছে বিভিন্ন এলাকাতে। আলহামদুলিল্লাহ ওনার কিছু হয় নাই আসলে। তো আমাদের কাজ হচ্ছে আমরা যেমন টিকা নিয়েছি তারপরেও কিন্তু whenever we go out আমাদের মুখে কিন্তু মাস্ক থাকে এবং ব্যাগে সবসময় কি থাকে, হ্যান্ড স্যানিটাইজার আমরা রাখি। কারণ এটা একটা তথ্য, একটা রিসার্চ আছে, আমরা যারা টিকা নিয়েছি তারা ইনফেক্টেড না হলেও তারা ক্যারিয়ার হিসেবে কাজ করবে, বুঝছো, বা করতে পারে। সেই জন্য আমরা যারা টিকা নিয়েছি তাদের অবশ্যই মাস্ক পরে ঘোরাফেরা করা উচিত। আরেকটা হলো কি, এই যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যাদেরকে আক্রমণ করেছে তাদের মধ্যে আরেকটা ডিজিজ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। হোয়াইট ফাঙ্গাস এটার অ্যাকচুয়াল মানে ব্ল্যাক ফাঙ্গাসটা কি জিনিস? ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে ছত্রাক এক ধরনের, এটার কালারটা হচ্ছে কালো হয়। এই ব্ল্যাক ফাঙ্গাসটা আমাদের অনেকের শরীরেই পাওয়া যায়। এখন করোনা ভাইরাস যেহেতু আমাদের ইমিউন সিস্টেমকে অনেক উইক করে ফেলছে, তো এই ব্ল্যাক ফাঙ্গাস সক্রিয় হয়ে গেছে কেন জানি, এবং এটা মেইনলি অ্যাটাক করছে হচ্ছে আমাদের চোখের নার্ভ সিস্টেমকে, যে কারণে মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে অন্ধ হয়ে যাচ্ছে। এটা মেইনলি মানুষের নাকের ভিতরে পাওয়া যায়। তো হয়তো আমাদের অনেকেরই নাকের ভিতরে এটা পাওয়া যেতে পারে যদি টেস্ট করা হয় বা চেক করা হয়, কিন্তু এটা আমাদের ক্ষতি করতে পারছে না। কারণ হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমটা যদি একটু স্ট্রং থাকে তাহলে এটা নাকি ক্ষতি করতে পারে না, ইটস নট দ্যাট মাচ ডেঞ্জারাস। কিন্তু যেহেতু করোনা ভাইরাস হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে ভেরি উইক করে ফেলছে, সেই জন্য হচ্ছে এই ব্ল্যাক ফাঙ্গাসটা অ্যাটাক করছে। আরেকটা জিনিস, এই ব্ল্যাক ফাঙ্গাস আমি মানে দিব্য চোখে দেখেছি। আমি কোরিয়াতে যে রুমে থাকতাম ওখানে হয় কি, বাইরে যখন অনেক ঠান্ডা থাকে আমরা ভিতরে রুম হিটার চালাই, হ্যাঁ, তো রুম হিটার যখন চালানো হয় তখন ওই ভিতরে না ঘেমে যায় ওয়াল গুলো, তো যখন ঘেমে যায় স্যাঁতস্যাঁতে হয়ে যায় তখন ওই ফাঙ্গাস গুলো প্রডিউস হয়। তো ওরা প্রত্যেক বছর ওই ঠান্ডা শেষ হয়ে গেলে ওই ওয়ালপেপারটা চেঞ্জ করে দেয় আর কি। তো যদি তুমি ওয়ালপেপার চেঞ্জ না করো, ঘরের কোনায় কোনায় ওই কালো রঙে দেখবা যে দেখা যাচ্ছে। ইভেন এটা আমাদের বাংলাদেশেও যে কংক্রিটের ওয়াল গুলো আছে সেখানেও দেখা যায়, যে অনেক পুরানো বাড়ি টাড়ি গুলোতে দেখা যাচ্ছে যে ঘরের কোনো কর্নারে বা এক জায়গায় স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, সেখানে কালো কালো কিছু একটা দেখা যাচ্ছে। দ্যাট ইজ ব্ল্যাক ফাঙ্গাস। তো এই ব্ল্যাক ফাঙ্গাস আমাদের শরীরে অনেক ক্ষতি করতে পারে, এটা ব্রেনের নার্ভ সিস্টেমকেও আর কি অ্যাটাক করতে পারে। তো জেনারেলি এটা থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে আমরা যে ঘরে থাকবো, করোনা ভাইরাসের রোগীরা যে ঘরে থাকে তারা আইসোলেটেড থাকে এবং তাদের মেইনলি দরজা জানালাটা ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে আসলে, যেহেতু তারা আইসোলেটেড থাকে, যে কারণে এই ফাঙ্গাস গুলো আসলে অ্যাক্টিভেট হয়ে যায় তখন। তো আমাদের কাজ হচ্ছে এই দরজা জানালা খুলে হাওয়া বাতাস যেন চলাচল করে এরকম যেন আমরা রাখি বাসা বাড়িগুলো, তাহলে ব্ল্যাক ফাঙ্গাস খুব বেশি এটা করতে পারবে না বা ফর্ম করবে না। হ্যাঁ, তোমরা অনেক স্মার্ট, এগুলো সম্পর্কে অনেক পড়াশোনা করে নিশ্চয়ই জানতে পারবে। আরেকটা বিপদ নিয়ে কথা বলি, হয়তো তোমাদের ভালো লাগতে পারে আবার খারাপও লাগতে পারে। একটা জিনিস দেখাই তোমাদেরকে, লো আর্থ অরবিট সেদিন আমি একটা রিপোর্ট দেখলাম, ছবি দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমি যে ছবিটা
দেখাচ্ছি এটা হচ্ছে আমরা যে স্কাই ইন্টারনেটের কথাটা বলে থাকি, হ্যাঁ, স্কাই ইন্টারনেট হচ্ছে স্কাই ব্রডব্যান্ড সাপ্লায়ার আর কি, যে যেখানে আমার তার থাকবে না বা যেখানে আমরা অপটিক্যাল ফাইবার ইউজ করতে পারবো না সেখানে আমার ইন্টারনেট কিভাবে সার্ভিস দেওয়া হয়। তো এই ইন্টারনেট সার্ভিস দেওয়ার জন্য আকাশে অনেকগুলা মানে অনেকগুলা more than 10,000 or 14,000 এইরকম পরিমাণ স্যাটেলাইট রাখা আছে। এই স্যাটেলাইটটা হচ্ছে একটা লো আর্থ অরবিট স্যাটেলাইট বলা হয় এদেরকে। লো আর্থ এই কারণে বলা হচ্ছে যে আর্থের ডিস্টেন্স থেকে এই আর্থের যে সারফেস, এই সারফেস থেকে 500 কিলোমিটার থেকে শুরু করে সারফেসের উপরে 500 কিলোমিটার থেকে শুরু করে 2000 কিলোমিটারের মধ্যে এই স্যাটেলাইট গুলো রাখা হয়। এবং এই স্যাটেলাইটের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে নতুন আর কেউ স্যাটেলাইট মানে এখানে পাঠানোর জায়গা পাচ্ছে না। এখন একটা স্যাটেলাইট যখন আকাশে পাঠানো হয় বা পৃথিবীর বাইরে পাঠানো হয় তখন এই স্যাটেলাইটটাকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের রকেট ইউজ করা হয়। এই রকেট গুলো তো স্যাটেলাইটের সাথে থাকে না, রকেট গুলো ভেঙে চুরে যায় বা সেটা স্পেস জাম্প হিসেবে ওই কোনো না কোনো অরবিটে হয়, এটা থেকে যায়, অথবা অরবিটচ্যুত হয়ে পৃথিবীতে ফেরত আসে। যেটা আমরা একটু কিছুদিন আগে চায়নার একটা রকেট ভেঙে ফেরত আসলো, তাই না, ইন্ডিয়ান ওশনে গিয়ে পড়লো, মনে আছে? যেটা নিয়ে অনেক নিউজ হলো। জি ম্যাম। একটা স্যাটেলাইটকে পৌঁছায় দেওয়ার পরে ওই রকেটগুলোর ভগ্নাংশগুলো আইদার পৃথিবীতে ফেরত আসে অথবা এর চারপাশে ঘুরতে থাকে স্পেস জাম্প হিসেবে। এই জিনিসের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে নতুন আর কেউ স্যাটেলাইট পাঠানোর জায়গা পাচ্ছে না। এটা তো হলো একটা কথা। এইটা সংখ্যায় এই পরিমাণে একটা সময় বেড়ে যাবে যে পৃথিবীর বাইরে থেকে যে সূর্য রশ্মি আসছে সেই সূর্য রশ্মি আবার ঢোকার জায়গা পাবে না, বুঝছো? তাহলে আমরা আসলে নিজেদের সুবিধার জন্য পৃথিবীটাকে বাসের অযোগ্য করার জন্য যা যা করা দরকার সবই করছি। তো এটাও একটা আসন্ন বিপদ। হয়তো 2050 সালে স্পেস জাঙ্ক এর মধ্যে যদি স্পেস জাঙ্ক যদি পরিষ্কার না করে তাহলে আমাদের বিপদ অন্যান্য এনভায়রনমেন্টাল বিপদের সাথে এটা তো আরেকটা নতুন করে যুক্ত হবে, যেটা মানব সৃষ্ট, ফুললি মানব সৃষ্ট। বুঝেছো? ম্যাম এটা নিয়ে একটা জার্মানির কোম্পানি গবেষণা করছে অলরেডি। হ্যাঁ, তারা চাচ্ছে এই জাঙ্ক গুলো আমরা সূর্যের দিকে ছুড়ে দিতে পারলে ওখানে পুরো ছাই হয়ে যাবে আর কি। এটা একটা। আরেকটা হচ্ছে চিন্তা করছে পৃথিবীর ভিতরে আমরা প্রতিদিন যে ময়লা প্রডিউস করছি, যে জাঙ্ক প্রডিউস করছি, প্লাস্টিক এটা সেটা, সেই জাঙ্ক গুলো আসলে কি করা যেতে পারে? আমরা তো সব সমুদ্রে ফেলে দিই, কিন্তু আসলে সমুদ্রে তো আসলে সমুদ্রটাকে আমরা পলিউটেড করে ফেলেছি। এখন ওই সমুদ্রের যত মাছ টাছ পাওয়া যাচ্ছে বা সামুদ্রিক যত উদ্ভিদ এটা সেটা, তার ভিতরে সেই সমস্ত কিছুর ভিতরে প্লাস্টিক ইনগ্রেডিয়েন্ট পাওয়া যাচ্ছে। তাহলে এই জাঙ্ক গুলো আসলে আমাদের কি করা উচিত, এটা নিয়েও আর কি চিন্তা ভাবনা করতে হচ্ছে। যাই হোক, আমরা আসলে সামনে তোমাদের জেনারেশন বা পরবর্তী জেনারেশন গুলো আসলে কি কি গ্লোবাল চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছে আল্লাহ তাআলাই ভালো জানেন। ওকে, আমরা আবার পড়াশোনায় ফেরত আসি। তাহলে আমরা এন টাইপ পড়লাম, পি টাইপ সেমিকন্ডাক্টর পড়ছিলাম। পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি ক্যারিয়ার থাকবে হোলস আর মাইনরিটি ক্যারিয়ার হবে ইলেকট্রন। এর ভিতরে যে ইলেকট্রিসিটি ফ্লো করবে তার জন্য মেইনলি রেসপন্সিবল হবে হোলস। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, ম্যাডাম হোলস তো ইলেকট্রন ফ্লো করতে কারেন্ট ফ্লো করাতে পারবে না। ডেফিনেটলি পারবে, হোলস পারবে না, কিন্তু এই পার্শ্ববর্তী ইলেকট্রন গুলা পারবে। এই ইলেকট্রন গুলা কি করবে? এই হোলসে আসবে, তার মানে ইলেকট্রন গুলা একটা কাইনেটিক এনার্জি পেয়ে যাবে। এই ইলেকট্রন গুলা যেহেতু মুভমেন্টে চলে যাবে বাইরে থেকে এনার্জি পাওয়ার পরই, তখন একটা ইলেকট্রিসিটি ফ্লো করা শুরু করবে এবং সেই সময় আমাদের মনে হবে যেন হোলসের কারণেই ইলেকট্রিসিটি ফ্লো করছে। So this is about p-type semiconductor. Okay,
Acceptor impurities are also known as p-type impurities. Depending upon the type of impurity added, the extrinsic semiconductors can be classified as n-type semiconductor and p-type semiconductor. Doping a germanium crystal. Displayed here is the crystal structure of germanium. If to a pure germanium crystal, a small amount of pentavalent impurity like arsenic is added, electrons of germanium, and the fifth one will be available for conduction. These types of semiconductors, where electrons are the current carriers, are known as n-type semiconductors. When a trivalent impurity like boron, gallium, or indium is added to a pure germanium crystal, only 3 covalent bonds are formed, and there exists a vacancy in the fourth bond, creating a hole as shown in the figure. These types of semiconductors, where positively charged holes are the current carriers, are known as p-type semiconductors. শেষ। আচ্ছা, তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা বুঝলাম, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর সম্পর্কে জানলাম। আমাদের লেকচার 1 কিন্তু অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, আমরা লেকচার 2 শুরু করে দিয়েছি। তো এখানে কিছু কুইজ কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন গুলো তোমরা পড়বা লেকচার 1 এ। যেমন হোয়াট ইজ সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর কাকে বলে, এটা যখন সংজ্ঞা দিতে বলবে তোমরা যে কোনো ওয়েতে সংজ্ঞা দিতে পারো। আইদার এনার্জি ব্যান্ডের উপরে ডিপেন্ড করে সংজ্ঞা দিতে পারো, কন্ডাক্টিভিটির উপরে ডিপেন্ড করে সংজ্ঞা দিতে পারো, অথবা রেজিস্টিভিটির উপরে ডিপেন্ড করেও সংজ্ঞা দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে বলছে যে নেম এনি 3 মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড সেমিকন্ডাক্টর। একটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, আর হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। What are the fundamental components of an atom? একটা অ্যাটমে কি কি ফান্ডামেন্টাল কম্পোনেন্ট থাকে বলো তো, কি কি থাকে? একটু আগে বললাম। একটা অ্যাটমের কি কি ফান্ডামেন্টাল কম্পোনেন্ট থাকে? দেখি কে ঘুমাচ্ছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। Right, electron, proton, neutron. What is covalent bonding? যখন আমরা ইলেকট্রন শেয়ার করে বন্ডিং তৈরি করব তখন সেটাকে কোভ্যালেন্ট বন্ডিং বলা হয়। At absolute zero temperature, semiconductor behaves as a perfect ইনসুলেটর। The resistance of a semiconductor dash with the rising temperature. Rise. Decrease. Decreases with the rising temperature. Why do we add suitable impurity atoms into an intrinsic semiconductor? To increase the conductivity. Increase the conductivity. What is doping? Adding impurity. The process of adding impurity. Process. Yes. আচ্ছা, এখানে what is valence band, conduction band, and forbidden energy band? What is valence band? Valence band কাকে বলে? ভ্যালেন্স ইলেকট্রন গুলো যে হচ্ছে শক্তি পজেস করে সেই ওটা হচ্ছে ভ্যালেন্স এনার্জি, এন্ড ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ওই এনার্জিটাই থাকে। আরো ডিটেইলসে বলতে হবে। কন্ডাকশন ব্যান্ডটা কি? ইন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে ম্যাম যতটুকু এনার্জির কারণে একটা ফ্রি ইলেকট্রন ফ্লো হয় না, ইন্ডাক্টরে ফ্রি ইলেকট্রন ফ্লো হয় না। আচ্ছা, আর ফরবিডেন এনার্জি গ্যাপটা কি? ম্যাম ব্যালেন্স ব্যান্ডের কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী যে এনার্জি গ্যাপটা, যে এনার্জি গ্যাপের কারণে অ্যাকচুয়ালি হচ্ছে একটা অ্যাটমিক স্ট্রাকচারটা ইনট্যাক্ট থাকে, ফ্রি ইলেকট্রন হয় না, ওইটাই হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে যে গ্যাপটা থাকে সেটাকে বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ। Yes. আচ্ছা, লেকচার 1 শেষ। আমি তোমাদের লেকচার 2টা আপলোড করে রেখেছি, একটু দেখবো। এই যে এখানে এক্সট্রিনসিক কন্ডাক্টর রিভিউ নামে একটা যা আছে, এগুলো কিন্তু আমরা সবই পড়ে ফেলেছি। তারপরে এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, কিভাবে প্রডিউস করা হয়, সেটা সবই আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি, ঠিক আছে?
এই যে জার্মেনিয়ামের ভিতরে আর্সেনিক কিভাবে দেওয়া হলো এবং একটা ফ্রি ইলেকট্রন কিভাবে তৈরি হলো সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি। এরপরে এন টাইপ সেমিকন্ডাক্টরে আগেরটার আলোচনা কন্টিনিউ। Therefore for এই যে এখানে একটা কথা ছিল আর কি, therefore for each arsenic atom added one free electron will be available in the germanium crystal. Though each arsenic atom provides one free electron, yet an extremely small amount of arsenic impurity provides enough atoms to supply millions of free electrons. ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা হচ্ছে কি এর ভিতর দিয়ে এন টাইপ সেমিকন্ডাক্টর কন্ডাক্টিভিটি, দ্যাট মিন্স কোন একটা এন টাইপ সেমিকন্ডাক্টরে আমি যদি পটেনশিয়াল এনার্জি অ্যাপ্লাই করি তাহলে আসলে কি ঘটবে, তাহলে ইট উইল জাস্ট অ্যাক্ট অ্যাজ এ নরমাল কন্ডাক্টর, ইট উইল জাস্ট অ্যাক্ট অ্যাজ এ নরমাল কন্ডাক্টর। এর ভিতরে যে ফ্রি ইলেকট্রন গুলো থাকবে নট অনলি যে এক্সট্রা ইলেকট্রন বাট অলসো সে টেম্পারেচার অ্যাবজর্ব করে আর বাইরে যে এনার্জি দেওয়া আছে সেই এনার্জিটা অ্যাবজর্ব করে বেশ কিছু ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডেও চলে যাবে আর কি। সো সেই হিসেবে আগের তুলনায় এন টাইপ সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি অনেক বেশি বেড়ে যাবে আর ওকে। এবং এখানে মেইনলি ইলেকট্রিসিটি ফ্লো করবে ফ্লো অফ ইলেকট্রনের কারণে। এরপরে আসে পি টাইপ সেমিকন্ডাক্টর, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি যে একটা গ্যালিয়াম জার্মেনিয়ার ভিতরে একটা গ্যালিয়াম আয়ন অ্যাটম রিপ্লেস করে দেওয়া হয় ডোপিং এর মাধ্যমে এবং সেখানে একটা অ্যাকসেপ্টর আয়ন তৈরি হয় বা অ্যাকসেপ্টর ইমপিউরিটি তৈরি হয় যেটাকে আমরা বলছি হোল। এবং এখানে আরো বলেছে যে কিভাবে তৈরি করা হয়েছে এই জিনিসটা এখানে বর্ণনা করা হয়েছে। এখানে লাস্ট যে কথাটা বলা হয়েছে ফোর্থ বন্ড ইজ ইনকমপ্লিট, তার মানে একটা ইলেকট্রন শর্ট সেখানে। This missing electron is called a hole. Therefore, for each gallium atom added, one hole is created. A small amount of gallium provides millions of holes. Like একটা তো না, খুবই অল্প পরিমাণ গ্যালিয়ামের কারণে কি অনেকগুলা হোল এরকম সৃষ্টি হতে পারে। এবং এখানে বলছে এটার কন্ডাক্টিভিটির কথা যেটা বলা হয়েছে যে এখানে বলছে যে পি টাইপ ইজ দ্য মেজরিটি ক্যারিয়ার। আসলে পি টাইপ মেজরিটি ক্যারিয়ার বলতে যেটা বোঝায়, আমরা জানি হোল কিন্তু মুভ করে না, হোল যেখানে ছিল সেই জায়গাতেই থাকে, বাট ইট অ্যাকচুয়ালি মুভস ভার্চুয়ালি। ঠিক আছে, এটা ভার্চুয়ালি আসলে মুভ করে থাকে এবং ওইখানে যে ইলেকট্রন গুলা হোল গুলো ক্রিয়েট করে রেখেছে এবং এই হোল গুলো ফিল আপ করার জন্য ইলেকট্রন গুলো যে মুভ করছে এই ইলেকট্রন গুলাই আসলে কাইনেটিক এনার্জি পেয়ে থাকে বাইরে থেকে। যে আমরা যদি কোনো পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি, যখন সে কাইনেটিক এনার্জিটা সে অ্যাবজর্ব করবে ইলেকট্রন গুলা মুভ করা শুরু করবে আর কি। ঠিক আছে, এবং সেই কারণেই মেইনলি ইলেকট্রিসিটি ফ্লো করে। বাট তারপরে বলা হয় ভার্চুয়ালি অর কনসেপচুয়ালি actually p type, that is holes, are mainly responsible for the current flow in p type semiconductor. আচ্ছা, চারজন p type and n type semiconductor এখানে কি বলছে, when the impurity atom is added, the term excess electrons refers to an excess with regards to the number of electrons needed to fill the covalent bonds in semiconductor crystal. Excess electron মানে বন্ড তৈরি করার পরে এক্সট্রা থেকে গেছে। The extra electrons are free electrons and increase the conductivity of the semiconductor. This situation with regard to p-type semiconductor is also similar. So it follows, therefore, n-type as well as p-type semiconductor is electrically neutral. এরা কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল। একটু আগে এটা আমি আলোচনা করছিলাম যে এদেরকে চার্জড বলা হয় না। কারণ কি, যে n-type সেমিকন্ডাক্টরে যে এক্সেস ইলেকট্রনটা থাকে এটা আসলে তার মাদার অ্যাটম যেটা, দ্যাট ইজ ডোনার ইম্পিউরিটি থেকে, এবং প্রত্যেকটা ডোনার ইম্পিউরিটি কি ইলেকট্রিক্যালি নিউট্রাল বলা হচ্ছে কারণ তার 5টা ইলেকট্রন যদি বাইরে থাকে তাহলে সেই পরিমাণ প্রোটন কিন্তু তার নিউক্লিয়াসের ভিতরে রাখা আছে। তো যতই এক্সেস ইলেকট্রন অ্যাটমের ভিতরে ঘুরে বেড়াক না কেন, সে ওই নতুন যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটাকে আমরা সবসময় ইলেকট্রিক্যালি নিউট্রাল বলে থাকবো আর ঠিক একই কথা হচ্ছে পি টাইপের জন্য প্রযোজ্য। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন হচ্ছে, আচ্ছা মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার আমি বলেছি,
নেক্সট দিন হচ্ছে আমরা এন টাইপ পি টাইপ কন্ডাক্টিভিটি আরেকবার দেখব এবং দেখার পরে আমরা এই আসল জিনিস যেটার কারণে আমাদের এত ইলেকট্রনিক ডিভাইস তৈরি হয়েছে এগুলো আসলে আমরা ব্যবহার করতে পারছি, এই আসল জিনিসটা হচ্ছে আমরা আগামী দিন দেখব। তোমরা অবশ্যই এটা রিলেটেড যে কথাবার্তাগুলো আছে এবং দেখো এখানে কিছু ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো তোমরা দেখে আসবে। এই যে হাউ এপিএন জাংশন কন্ডাক্টর ওয়ার্কস দেখলে বুঝতে পারবা, এরপরে আমি আবারও বুঝাই দিব, তাহলে একদম কনসেপশন ক্লিয়ার। ঠিক আছে? এরপরে তোমাদের কি ক্লাস আছে? ম্যাম বি সেকশনের ল্যাব আছে সুইট স্যারের সাথে, সেটা হচ্ছে 3টা থেকে 6টা। আর সেকশনেরও ল্যাব কয়টার সময়? 11টা থেকে 11টার সময়। দেন ইউ অল হ্যাভ টাইম। আর এ সেকশনের কিছু আছে? ম্যাম ওই তো 3টাতে ল্যাব বি সেকশনের সাথে। আমাদের সাথেই ম্যাম। ম্যাম এবার এ সেকশন আর বি তার মানে সেকশনের সব ক্লাস একসাথে হচ্ছে, মানে কোনো ক্লাসই আর সিঙ্গেল না, মার্জ হয়ে হচ্ছে সব ক্লাস। আমি আসলে জানতে চাচ্ছি যে তোমাদের আসলে এই ক্লাসের পরে আর কোনো ক্লাস আছে কি? না ম্যাম এই ক্লাসের পর আর নাই। তাহলে তো ধীরে সুস্থে রোল করাই যায় নাকি? হ্যাঁ ম্যাম করাচ্ছে। 11টার দিকে আমাদের সি সেকশনের ল্যাব আছে ম্যাম। as soon as possible, ma'am. আমি অরিজিনালি আজকে রোজা আছি, এই গরমের মধ্যে পানি খাইতে পারছি না, গ্যাপ দিতে হবে। 24 দেখো মে মাসের 24 তারিখ চলে গেল, এই বছরের 5টা মাস, 5ম মাস চলে যাচ্ছে, কিন্তু করোনা যাচ্ছে না। রোল নাম্বার 1 রাজিদ বোস্তান। প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। 2 3 প্রেজেন্ট ম্যাম। জান্নাতুল বুশরা 4 মোসাম্মদ সাবিকুন নাহার 4 9 5 জুবাইদা সালমা। Yes ma'am. আহমেদ মুস্তাকিম ফাহিম। Yes, ma'am. রোল নাম্বার 7 SM আল শাফিউল্লাহ। Present, ma'am. 8 রোল নাম্বার 8 Present ma'am. Present ma'am. 9 Present ma'am. 10 Yes, ma'am. 11 12 মোহাম্মদ রাশেল সরকার। এই ছেলেটা লাস্ট 2টা ক্লাস করেনি, এর সম্পর্কে কোনো খোঁজ খবর জানো কেউ? ম্যাম ও গ্রামের বাড়িতে আছে, মেবি নেটওয়ার্ক প্রবলেমের কারণে জয়েন দিতে পারে না। Ma'am, present তো 11. কি শোনাচ্ছে? রাসেল সরকার আগে রাস্তাতে আছে, এই জন্য ইয়ে করতে পারছে না। Number 14 Present ma'am. 15 প্রেজেন্ট ম্যাম। 17 17 18 Yes ma'am. 19 Yes ma'am. 19 নাহিদ হোসেন গোলাপ। এও ক্লাস করছে না, কেন একটু খুঁজে দে, বলতে পারবা? ম্যাম যোগাযোগ করবো নি আমি।
একটু যোগাযোগ করে আমাকে ইনফর্ম করো তো। ওকে ম্যাম। রোল নাম্বার 21, প্রেজেন্ট ম্যাম। 22, Yes, ma'am. 23, Yes, ma'am. 26, Yes, ma'am. 27, Yes, ma'am. Yes. 26, 27 দিয়ে দিল। ম্যাম আমার নামটা দুইবার বলেছে। শারমিন সুলতানা, Yes, ma'am. 28, Yes, ma'am. জাকারিয়া হোসেন খান, Yes, ma'am. 29, Yes, ma'am. 30, Present, ma'am. 33, 33, Yes, ma'am. 35, 34, Yes, ma'am. 35, ম্যাম 35 Yes, আছে ma'am. নীল প্রবলেমের জন্য শুনতে পাইনি। 35 দিল যে Right? আহমেদ, ম্যাম 37 আইডি হসপিটালে আছে তো ম্যাম, ওর মাইকে একটু প্রবলেম হচ্ছে। ম্যাম আমি 33 ম্যাম প্রেজেন্ট দিয়েছি আপনাকে। ম্যাম 37 আইডি ম্যাম ও হ্যান্ড রেজ করছে 37 আইডি। দিয়েছে কিন্তু 37 hand raise করছে। Okay. 38, Yes ma'am. 39, Yes ma'am. 40, প্রেজেন্ট ম্যাম। 41, সঞ্জিদা হোসেন ঐশী, 9, না ম্যাম ক্লাস নাই। এই মেয়েটাও ক্লাস করছে না, এটা সম্পর্কে আমাকে ইনফরমেশন এনে দিতে হবে কেন সে ক্লাস করছে না। 42, ইয়েস ম্যাম। বাবা তুমি কয় জায়গায়? ম্যাম অ্যাকচুয়ালি হচ্ছে আমি আর হচ্ছে লতিফুর রহমান পিয়াস আর দিন মোহাম্মদ আলামিন আজকে দিনের বাসায় দাওয়াতে আসছিল, ওর কারণে ম্যাম ওইও প্রেজেন্ট দেওয়ার জন্য আনমিউট করেছে, তখন ম্যাম ইকো হয়ে এই যে গেছে। দাওয়াত কথা বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আমাদের বুঝি দাওয়াত রোজা আছে। ম্যাম করোনার মধ্যে এগুলো মানি না। সেটাই তো, করোনার মধ্যে এসব কি? ছি ছি ছি। ম্যাম যথেষ্ট প্রিকশন মেনে এসেছি ম্যাম। ম্যাম আমরা করোনা থেকে বেশি ম্যাম জানি। ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম ম্যাম। ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে নদীর ধারে যাও, একা একা ঘুরে বেড়াও। এসব কি দাওয়াত? নদীর ধারে আবার সাত সকালে দাওয়াত, এই আবার কেমন দাওয়াত? না ম্যাম কালকে ল্যাব শেষ আসছে। ম্যাম আমরা করোনা থেকে বেশি জানি। হয়েছে থাক লতিফুর রহমান পিয়াস, আমরা বুঝে গেছি তুমি বাকিদের দাওয়াত দাও না। 43, Yes ma'am. 44, Yes ma'am. 47, রাসেল ইসলাম 47, 48, Yes, ma'am. 9, Yes ma'am. 50, 51, Yes ma'am. 50. Ma'am, 51. ম্যাম 47। কোথায় গেছিলা? ম্যাম আমি মানে আনমিউট করতে পারছিলাম না। কি যে বলো? 52, নেটওয়ার্কের প্রবলেম। প্রেজেন্ট মেহেদী ম্যাম। হাসান, এর আগে 2 দিন ক্লাস করো নাই কেন? ম্যাম আমার হচ্ছে নেটওয়ার্কের সমস্যা ছিল, তারপরেও ম্যাম হচ্ছে মামার বিয়ে ছিল, এই কারণে আমি জয়েন্ট হতে পারিনি। তাই বলো, নেটওয়ার্কের সমস্যা না, মামার বিয়ে। 53, সোমাই তার নাই। 54, Yes ma'am. 57, Yes, ma'am. 58, Yes, ma'am. Yes, ma'am. 59,
Yes, ma'am. 60. 60. 61. Yes, ma'am. 62. Yes, ma'am. 64. 64. 65. Yes, ma'am. Yes, ma'am. 66. 64. Ma'am, 65. 65 দিয়েছি 64 দিলাম 66 মহসিনা Yes, ma'am. 67 Yes, ma'am. 68 Yes, ma'am. সাথিয়ারা Yes, ma'am. 69 Yes, ma'am. 69 Yes, ma'am. TN Salman Rabbi 70 Yes, ma'am. 72 Ma'am. 24 74 75 Yes, ma'am. sorry Ma'am 72. 72 তো দিয়েছি Sorry. 76 Yes, ma'am. 78 নিদুল কান্তি দাস অপূর্ব 79 Nice. 79 মাহফুজ আহমেদ ma'am. 80 Present, তাসনিম জাহান তিশা। Yes, ma'am. Yes, ma'am. একটা কথা বলি আমরা তো অনলাইন ক্লাস করতে করতে খুবই বোর হয়ে যাচ্ছি তোমরা করতে করতে বোর হয়ে যাচ্ছ আমরা নিতে নিতেও বোর হয়ে যাচ্ছি তাই না তো সেই জন্য একদিন একটা ক্লাস থাকবে এরকম সেদিন আমরা অনলাইনে কোনো গেম খেলবো ঠিক আছে এবং সেই গেমে হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আমি তৎক্ষণাৎ তাদেরকে পুরস্কার বিকাশ করে দিব তো বিকাশ নাম্বারও রেডি রাখতে হবে তো বিকাশ অথবা নগদ হোয়াটএভার তোমাদের যেটা আর কি সুবিধা ম্যাম কি গেম এই গেমটা কি হবে এটা তোমরা ডিসাইড করবা যে অনলাইনে আমরা এরকম কি গেম খেলতে পারি ওইসব ফ্রি ফায়ার হ্যান্ড না এমন কোন গেম সবাই আমি না তোমরা আর কি খেলতে পারবা আমি হচ্ছে সেখানে রেফারি হিসেবে থাকবো ওকে ম্যাডাম তাহলে ছেলেবেলে লুডো অথবা ম্যাম কুইকসার একটা খেলছিল ফ্রাইডে নাইটে ওটা কি ছিল এই সেকশনে স্টুডেন্টরা বলতে পারবে আমাদের হেড স্যার আমাদেরকে নিয়ে মাঝে মধ্যে খেলতে বসে হ্যাঁ কিন্তু ওইটা যে খেলাটা আমরা খেলেছিলাম সেটা হচ্ছে হাউস পারো খেলতে না ম্যাম শুনি না ওইটা হচ্ছে ইটস লাইক এ লটারি যে তোমাকে হচ্ছে একটা চার্ট দেওয়া হবে নাম্বার চার্ট আর ওই লটারি করে করে সেখানে হচ্ছে বিভিন্ন নাম্বার উঠতে থাকবে ধরো এরকম একটা ঘর থাকবে হোয়াইট বোর্ড কেন আমি বললাম ম্যাম গিফট কয় টাকা আগে টাকা গুনছে কি সব অবস্থা ম্যাম গিফট এর টাকা কোনোই নাই রাকিব ভাই তুই কিছু বল তুই তো গেমার এরকম ধরো একটা ঘর থাকবে হ্যাঁ তোমার কাছে যে চার্টটা থাকবে দেখছো আর নিতে চাচ্ছি ম্যাম রোল কল করা কি শেষ হয়ে গেছে না রোল কল করা শেষ হয় না আমারটা দেওয়া হয় না 109 109 তো ডাকি নাই আর দূর এখানে হচ্ছে না ইয়েতে রাখি দেখি ওয়ার্ডে একেবারে টেবিল দিয়ে দিই তাহলে বোঝা যাবে আমার কাছে ওয়ান নোটটা প্রেফারেবল বেশি কত কি যে ব্যবহার করতে হয়
এরকম একটা টেবিল থাকবে, হ্যাঁ, এবং তোমাকে একটা নাম্বার চার্ট দেওয়া হবে। ওকে, সেই নাম্বার চার্টে ধরো তোমার ওই টেবিলের যে নাম্বার চার্ট থাকবে, ধরো এরকম বিভিন্ন ধরনের নাম্বার আছে, 23, ধরো 1 থেকে 50 পর্যন্ত এরকম নাম্বার এখানে দেওয়া থাকলো, বিভিন্ন র্যান্ডমলি সেখানে সাজানো থাকলো। ওকে, এখন ধরো 24, 60 এরকম। অবশ্যই এই চার্টটা হচ্ছে যে কত বাই কত হবে, এটাকে স্কোয়ার হতে হবে আর কি। 45, 33 এরকম অনেকগুলো নাম্বার থাকবে 1 থেকে 50 এর ভিতরে। এখন হাউস খেলার নিয়ম হচ্ছে ওই পাশে একজন নাম্বার কল করতে থাকবে, যে আর কি খেলতে পারবে না। সে নাম্বার যখন কল করবে তোমাকে চার্টে মিলাতে হবে ওই নাম্বারটা তোমার আছে কিনা, ঠিক আছে? যদি তুমি ওই নাম্বারটা পেয়ে যাও তখন তুমি এই ঘরটা হচ্ছে কেটে দিবা। ওকে, যে ম্যাম মেলাতে ম্যাম এগুলা খেলা হয়। হ্যাঁ, এটা চায়না, কোরিয়া, তাইওয়ান, জাপান এখানে প্রচুর খেলে, ফার্স্ট প্রাইজ পায়। তো এই ঘরগুলো ফিল আপ করতে করতে ধরো তোমার একটা লাইনে এরকম সমস্ত একটা লাইনে তোমার নাম্বারগুলো মিলে গেল। যদি মিলে যায় তুমি একটা লাইন ক্রিয়েট করলা, এই লাইনের জন্য তোমাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে। যার প্রথমে এই লাইন মিলে যাবে তাকে হচ্ছে একটা অ্যামাউন্ট দেওয়া হবে। আর কারো যদি সবগুলো ঘর মিলে যায় তাহলে তার জন্য হচ্ছে হাইয়েস্ট অ্যামাউন্টের টাকা থাকে আর কি। এটাকে বলা হয় হাউস, এবং ইটস কাইন্ড অফ লটারি অথবা জুয়াও বলতে পারো। জি ম্যাম, জুয়া হিসেবে খেলে বেশি। বুঝছো? তো আমরা হচ্ছে আমাদেরকে স্যার পিকনিকে নিয়ে গেছিল, সেটা হচ্ছে 2020 এর জানুয়ারিতে আমরা গিয়েছিলাম। তখন হচ্ছে এই জিনিস এটা কিনতে পাওয়া যায় আর কি, কিন্তু এটা আসলে ইন্টারন্যাশনালি খেলে, প্রচুর সব দেশেই খেলে, বাট উই ক্যান প্লে দ্যাট। এটা খুব ফাস্ট খেলা যায়। এটা এরকম যদি অন্য কোনো আরো কোনো খেলা থাকে অফকোর্স উই উইল প্লে। চিন্তা করো, ঠিক আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এরকম কোনো একটা গেম খেলবো, অথবা আমরা স্ক্র্যাবলও খেলতে পারি। এরকম কোনো গেম খেলা যায় কিনা চিন্তা করতে থাকো। ওকে, আবার রোল কলে ফিরে আসলাম। রোল নাম্বার 83, খন্দকার ফাতেমাতুজ জোহরা ঘুমায় গেছে। 84, 85, Yes, ma'am. 86, Yes, ma'am. 87, Yes, Farjana 16, 88, Yes, ma'am. 89, Yes, ma'am. 90, 98, 91, Ma'am, 90. 92, Yes, ma'am. 94, Yes, ma'am. 95, Yes, ma'am. 96, Yes, ma'am. 97, 97, 98, Yes, ma'am. sorry, 197. 102, Yes, ma'am. 103, Yes, ma'am. 106, Yes, ma'am. 107, Present, ma'am. Yes, ma'am. 109, 109, 110, Yes, ma'am. 11, 111, ইমতিয়াজ আহমেদ 113, 109 109 Yes, ma'am.
119 তাসমিয়া হক ইয়েস ম্যাম ম্যাম 116 আছি ম্যাম 119 আছি ম্যাম হ্যাঁ দিয়েছি বাবা দিয়েছি তোমাদের অনেক ধন্যবাদ তোমরা লিভ নিতে পারো ম্যাম Next. আমার 12 ম্যাম আমি ছিলাম না একটু কে তুমি এ সেকশনের রোল 12 ম্যাম কোথায় ছিলা ম্যাম আমি বাসে ছিলাম তো এমনি বাসে দুই একবার ঢুকেছিলাম নেটওয়ার্কের জন্য ম্যাম ঢুকতে পারিনি বাসে ছিলা কেন বাসে আসলাম ম্যাম বগুড়াতে ছিলাম বাসে আসলাম 111 ম্যাম আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম আমার রোলের আশেপাশে ছিলেন যখন তখন ওকে ক্লাস শেষ করে দিলাম সবাই ভালো করে দেখা যাবে ওকে ম্যাম 111 ম্যাম ম্যাম হ্যালো 111 দিয়েছি তো কথা ওকে ম্যাম আসসালামু আলাইকুম